আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে তোমাদের বাংলা প্রশ্নটি আমরা হাতে পেয়ে গিয়েছি, যেটা এখন একটু আলোচনা করে আমরা সমাধানে চলে যাব। তো এখন পর্যন্ত মোটামুটি 100% অথেন্টিক যে এটাই তোমাদের অরিজিনাল প্রশ্ন। বিষয়ভিত্তিক যিনি বাংলা পড়ায় তার মাধ্যমে তোমাদের এই প্রশ্নটি সমাধান করা হয়েছে। কিন্তু এটা খুবই দুঃখজনক যে অনেক শিক্ষার্থী প্রশ্নের সমাধান দেখে উত্তর দেখে চলে যায়, কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না। ফলে আসলে আমাদের পরিশ্রমের মূল্যটা থাকে না। তোমরা সাবস্ক্রাইব করতে তো ক্ষতি নেই, তোমরা ভিডিওটি দেখো, তারপরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও, যাতে পরবর্তী সকল পরীক্ষাতে তোমাদেরকে সবার আগে উত্তর দিতে পারি। এবং তোমাদের টেনশনের কোনো কারণ নেই, যদি এই প্রশ্নটি সঠিক না হয় তাহলে একটু পরে আবার প্রশ্ন আসলে সেটি আবার সমাধান করে দেওয়া হবে। তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো আগে সবার আগে দেখি আমরা প্রশ্নটি কি এসেছে, আর আমরা আলোচনা চলে যাই। তো খেয়াল করে দেখো, কাজ একে দেওয়া হয়েছে যে যোগাযোগের ক্ষেত্রে বিবেচনায় রাখতে হয় এমন বিষয়গুলো তুলে ধরো। আচ্ছা, খুবই সোজা প্রশ্ন। এটা একটা একক কাজ। এরপর হলো কাজ দুই একটা দলগত কাজ। দলগত কাজে কি বলা হয়েছে দেখো, যোগাযোগের পরিস্থিতি বিবেচনা নিতে হয়। নিচে কয়েকটি ঘটনা দেওয়া হলো, ঘটনাগুলোর সঙ্গে প্রশ্নগুলো উত্তর দেওয়া হলো, উত্তরগুলো নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং সংশোধন করো। আচ্ছা, প্রথমে কি বললো, ঘটনা ক, ছুটির পরে আরিফ ও মিতা কথা বলছে, তারা জানুয়ারি মাসে বনভোজনে যেতে চায়। তো আরিফ কি বলল, আরিফ বলল যে আমরা কোথায় বনভোজনে যাচ্ছি তা কি ঠিক হয়েছে? মিতা বলল না, তা এখনো ঠিক হয়নি, তবে শুনেছি আমরা সিলেটে যেতে পারি। তারপর আবার আরিফ বলল, এই ব্যাপারে কি কোনো শিক্ষকের সাথে কথা বলা হয়েছে? মিতা বলল, হ্যাঁ, আমাদের প্রধান শিক্ষকের সাথে কথা হয়েছে। আচ্ছা, এটা ঘটনা ক। ঘটনা খ কি বলল, যে গতকাল পাখির বাবা আশরাফ হোসেন সাহেবের ফোন হারায় গেছে। পাখির বাবা সকালবেলায় পাখিকে নিয়ে থানায় গেছে জিডি করতে। থানার অফিসারের সঙ্গে আশরাফ সাহেবের কথা হচ্ছে। অফিসার বলল, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি বলুন। আশরাফ সাহেব বলল, আমার ফোন হারিয়ে গেছে, গতকালে বাসে করে বাড়ি ফেরার পথে ছিনতাই হয়েছে। অফিসার বলল, ঠিক আছে, আপনি আপনার ফোনের আইএমআই নাম্বারটা রেখে যান, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আশরাফ সাহেব বলল, ধন্যবাদ অফিসার সহযোগিতা করার জন্য। স্কুলের নাম লেখা আছে। তো ঘটনা ক হচ্ছে, আরিফের যোগাযোগের উদ্দেশ্য কি, এটা উত্তরটা আমি একটু পরে দিচ্ছি। এই যোগাযোগে কোন চিন্তা ও অনুভূতি প্রকাশ ঘটেছে, আর কিভাবে আরিফ যোগাযোগ করতে পারতো। আচ্ছা, ঘটনা খ বলছে আশরাফ সাহেবের যোগাযোগের উদ্দেশ্য কি, এই যোগাযোগের কোনো চিন্তা ও কোন চিন্তা ও অনুভূতির প্রকাশ ঘটেছে, আর কিভাবে তিনি এই উদ্দেশ্য প্রকাশ করতে পারতেন। আচ্ছা, কাজ 3 একটি একক কাজ। বলা হয়েছে রেলের পথ গল্পটি থেকে নিচের শব্দগুলো নেওয়া হয়েছে, শব্দগুলোর প্রমিত উচ্চারণ লেখো। কি কি শব্দ দেওয়া হয়েছে? রাস্তা, রৌদ্র, মিথ্যা, অনেক, অগ্রসর। এরপর হলো কাজ 4 একক কাজ। 5টি ঘোষ ব্যঞ্জনযুক্ত শব্দ লেখো এবং ব্যঞ্জনগুলোর উচ্চারণের স্থান নির্দেশ করো। কাজ 5ও একটি একক কাজ। মহান বিজয় দিবস উপলক্ষে বক্তৃতার খসড়া তৈরি করো। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। এবার চলো আমরা উত্তরে চলে যাই। আচ্ছা, তো উত্তর প্রথমে হলো আমরা যে কাজ 1 একক কাজের যে উত্তর, সে উত্তরে চলে যাচ্ছি। খেয়াল করে দেখো। আচ্ছা, তো প্রথম প্রশ্ন, যোগাযোগের ক্ষেত্রে বিবেচনা রাখতে হবে এমন বিষয়গুলো তুলে ধরো। আচ্ছা, কি কি বিষয় আমাদের বিবেচনা করতে হবে দেখো। একটা হলো ব্যক্তির বয়স এবং তার সঙ্গে কিরূপ সম্পর্ক, এটা বিবেচনা করতে হবে। কথা বলার সময় যাকে বলা হচ্ছে তিনি যেন বক্তব্যের বিষয়ে সহজ ও স্পষ্ট রূপে বুঝতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। অপ্রয়োজনীয়ভাবে উচ্চ নিচু স্বরে কথা বলা যাবে না। যার সঙ্গে কথা বলা হচ্ছে তার চোখের দিকে তাকিয়ে কথা বলা। বড়দের সঙ্গে কথা বলার সময় নম্র এবং বিনয়ের সাথে কথা বলা। কোনো বিষয়ে আলোচনার সময় বয়স ও সম্পর্ক অনুযায়ী সম্মান বজায় রেখে কথা বলা। কথা বলার সময় অসম্মান করা বোঝায় এমন শারীরিক অঙ্গভঙ্গি না করা। কারোর সঙ্গে কারো কথা বলার সময় নেই, সেই ব্যক্তির শারীরিক মানসিক অবস্থা বুঝে কথা বলা। কত সময় ধরে কথা বলা হচ্ছে তা মাথায় রাখা। যেমন ধরো তুমি আধা ঘন্টা ধরে কথা বলছো, বিরক্ত হচ্ছে, এমন করা যাবে না। কথা বলার সময় অপ্রাসঙ্গিক বিষয় বাদ দিতে হবে। নির্দিষ্ট এলাকার রীতিনীতি মেনে পরিস্থিতি অনুযায়ী কথা বলতে হবে। যার সঙ্গে কথা হচ্ছে এই বিষয়ে তার মতামতের প্রতি সম্মান বজায় রাখতে হবে। এই হলো আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। তোমরা প্রশ্নটি শিখে নাও। এবার চলো আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই, যেখানে কি আলোচনা করা হয়েছে। তো দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে যে ওই যে একটা চার্ট দেওয়া হয়েছিল, ওই চার্টটা ফিল আপ করা হয়েছে। চলো আমরা চার্টটা ফিল আপ করি। প্রথমে বলছে যে আরিফের যোগাযোগের উদ্দেশ্য কি, কি উদ্দেশ্য? বনভোজন সম্পর্কে জানা। তারপরে বলছে যে এই যোগাযোগে কোন চিন্তা ও অনুভূতি প্রকাশ ঘটছে।
বলছে কৌতূহল মেটানোর চিন্তা ও অনুভূতির প্রকাশ ঘটেছে। তারপরে বলছে আর কিভাবে আরিফ যোগাযোগ করতে পারতো, আরিফ শিক্ষককে জিজ্ঞেস করতে পারতো। আচ্ছা, বলছে আশরাফ সাহেবের যোগাযোগের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মোবাইল ফেরত পাওয়া। এই যোগাযোগে কোন চিন্তা অনুভূতি প্রকাশ করেছে? মোবাইল হারিয়ে যাওয়ার আশঙ্কা ও ফিরে পাওয়ার আশা। আর কিভাবে তিনি এই উদ্দেশ্য প্রকাশ করতে পারতেন? সংবাদপত্রে হারানো বিজ্ঞপ্তি দিতে পারতেন। এই হলো আমাদের কাজ 2, দলগত কাজের সমাধান। এবার চলো আমরা কাজ 3-এ চলে যাই, যেটি এটি একক কাজ। এখানে বলা হয়েছে ওই যে রেলের পর শব্দ থেকে কিছু শব্দ দেওয়া হয়েছে যা প্রমিত উচ্চারণ লিখতে হবে। তো দেখো রাস্তা, এটা ভেঙে লিখলে এমন হবে রাস্তা, এই উচ্চারণটা আমাদের দেখাতে হবে। রৌদ্র, এটি ভেঙে লিখলে হবে রৌদ্র। মিথ্যা, এটা হবে মিথ্যা, এভাবে ভেঙে লিখতে হবে। অনেক, এটাও সেম, যা সেটা হর্ষণ হবে। অগ্রসর, অগ্রসর, এভাবে ভেঙে উচ্চারণটা আমাদেরকে লিখতে হবে। এই হলো আমাদের কাজ 3। আজকে তোমরা বুঝতে পারছো। তাহলে কি দেখলাম আমরা? প্রথম কাজটা হলো একটা একক কাজ, দ্বিতীয় কাজটা দলগত কাজ। এটা তোমরা সবাই মিলে করতে হবে, জোড়ায় জোড়ায় বা 3-4 জন মিলে এটা বলে দিবে। কাজ 3টা আমরা বুঝতে পারলাম, এখানে একটা ছক পূরণ করলাম আমরা। এবার চলো আমরা কাজ 4-এ চলে যাই। কাজ 4 কি বলছে দেখো। কাজ 4-এ বলছে 5টি ঘোষ ব্যঞ্জনযুক্ত শব্দ লেখো এবং ব্যঞ্জনগুলোর উচ্চারণ স্থান নির্দেশ করো। তো এটা ওরা কিন্তু বলে দেয় না যে কোন 5টি লিখতে হবে। ইচ্ছা মতো আমি 5টি শব্দ নিছি, তোমরা এই 5টার সাথে মুখস্থ করে যাও, যেটা তোমরা পরীক্ষা দেখে দিয়ে আসবা। এটা হলো গোলাপ। তো গোলাপের গ হচ্ছে কণ্ঠ, ল হচ্ছে দন্ত। মোরক, মোরকের ম হচ্ছে ওষ্ঠ, র হচ্ছে মূর্ধন্য। দিন, দিনের দ হচ্ছে দন্ত, ন হচ্ছে দন্ত। ভরসা, ভরসার ভ হচ্ছে ওষ্ঠ, র হচ্ছে দন্ত। সকাল, সকালের ল হচ্ছে দন্ত। তবে যেহেতু তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো, তোমাদের কাছে বই আছে, তোমাদের যদি এগুলার বদলে অন্য কোনোটাই ব্যবহার করতে মন চায় শব্দ, তোমরা অন্য কোনো শব্দ নিয়েও উচ্চারণ স্থান দেখাতে পারো। উচ্চারণ স্থান যে দুইটারই দেখাইতে হবে এমন কোনো কথা নাই, একটি উচ্চারণ দেখালেও হবে। তবে আমি 2টা করে দেখাই দিছি, যে টিচার তোমার দেখে পরিপূর্ণ নাম্বার দেয়। যেহেতু আমি আবারও বলেছি যে বিশেষজ্ঞ যিনি বাংলা পড়ায়, তার মাধ্যমে প্রশ্নটি সমাধান করা হয়েছে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আবারও যদি কখনো প্রশ্ন আসে আজকে রাতে তাহলে সমাধান করে দেওয়া হবে। এবার হলে আমরা চলে যাচ্ছি কাজ 5-এ। তো কাজ 5টা কি? কাজ 5 হলো মহান বিজয় দিবস উপলক্ষে বক্তৃতার খসড়া তৈরি করা। তো চলো শুরু করি। তো এখানে আমি একটা নাম দিয়েছি শিরোনাম, যে মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা 2024। কে প্রস্তুত করেছে? সময় আসা, নিজের নাম লিখবা, প্রবৃত্তকারী প্রস্তুতকারী হবে, রোল নাম্বার তোমরা দিয়ে দিবা তোমাদেরটা। তো কি বলছে দেখো। সম্মানিত সভাপতি, উপস্থিত বক্তাগণ ও সমাগত সুধী মণ্ডলী, সবার প্রতি আমরা সম্মানিত সালাম। আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসের তাৎপর্য বিষয়ক অনুষ্ঠানে উপস্থাপন করতে আন্তরিক চেষ্টা আমরা করব। আচ্ছা, তো এটা আমরা দেখলাম। এরপরে বললো কি, সম্মানিত সুধী, বাংলাদেশের ইতিহাসে 16 ডিসেম্বর এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিবস। এই দিনে সুজলা সুফলা নদীবিউদত বাংলা নামের ভূখণ্ড হানাদার মুক্ত হয়ে বিজয় অর্জন করে। এই বিজয় একদিনে অর্জিত হয়নি, এর পিছনে আছে আন্দোলন, সংগ্রাম, আত্মত্যাগের এক সুদীর্ঘ ইতিহাস। আচ্ছা, শেষ হয়নি। তারপরে আসলো কি, প্রিয় সুধী, প্রিয় সুধী, 1947 সালে ভারতবর্ষ ব্রিটিশ শাসনমুক্ত হয়। এরই মধ্য দিয়ে পূর্ব ও পশ্চিমে পশ্চিম ব্যবস্থা সৃষ্টি হয়। কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক চক্রের শোষণ ও বৈষম্য নীতির ফলে বাংলা জনগণ শিক্ষা, সংস্কৃতি, রাজনৈতিক, অর্থনৈতিক সব ক্ষেত্রেই অধিকার বঞ্চিত হয়, ন্যায্য থেকে বঞ্চিত হয়। এই নিরবচ্ছিন্ন বৈষম্যে অতিষ্ঠ হয়ে বাঙালি সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে থাকে, যার সূচনা করলো 1952 সালের ভাষা আন্দোলন দিয়ে। তারপরে আছে 54 সালে প্রাদেশিক নির্বাচন, 62 সালে ছাত্র আন্দোলন, 66 সালে 6 দফা, 69 গণ অভ্যুত্থান পেরিয়ে ব্যাপক গণ আন্দোলন, 1970 সালে সাধারণ নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করে।
কিন্তু পাকিস্তানি স্বৈরশাসক আওয়ামী লীগকে সরকার গঠন করতে না দিয়ে একের পর এক ষড়যন্ত্রে জাল বিস্তার করে। অবশেষে 1971 সালে 25শে মার্চ গভীর রাতে পাকিস্তান হানাদার বাহিনী দেশের ঘুমন্ত নিরীহ সাধারণের উপর ঝাঁপিয়ে পড়ে। গ্রেফতার হন বঙ্গবন্ধু। গ্রেফতারের পূর্বেই 26শে মার্চ প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর থেকে শুরু হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ। যদি স্বাধীনতা নিয়ে বলে তাহলে এ পর্যন্ত লিখবা। এ দেশে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে প্রায় 30 লাখ প্রাণের বিনিময়ে 1971 সালে 16ই ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়। তাই এত রক্ত, এত প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে যে কোনো মূল্যে রক্ষা করা প্রত্যেক বাঙালির জাতীয় দায়িত্ব। সম্মানিত সুধীমণ্ডলী, একটি দেশের স্বাধীনতা অর্জনই শেষ কথা নয়, তা রক্ষা করার মূল দায়িত্ব। স্বাধীনতার 51 বছর অতিক্রান্ত হলেও আমাদের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, আইন শৃঙ্খলা প্রভৃতি আশানুরূপ সফলতা অর্জিত হয়নি। এদিন দেশের সরকারি দল, বিরোধী দল, ছাত্র সমাজ, শিক্ষক, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, শিল্পপতি প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অন্যথায় এত ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ব্যর্থতায় পর্যবসিত হবে। তাই এবারে বিজয় দিবসে সকলের অঙ্গীকার হোক, এটাই দৃঢ় অঙ্গীকার, এটাই বিজয় দিবসের অঙ্গীকার। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই হলো আমাদের আজকের প্রশ্ন উত্তর। শিক্ষার্থীরা, তোমরা সবগুলো উত্তর খাতায় নোট করে শিখে ফেলো, কিন্তু তোমরা কেউ টেনশন করো না। যদি আবারও প্রশ্ন আসে কিছুক্ষণের মধ্যেই সেই প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের কাছে চলে আসবো। যখনই প্রশ্ন আসবে মনে হবে অথেন্টিক, তোমাদের কাছে সমাধান নিয়ে আসবো। তোমরা প্রস্তুতি নিতে থাকো। মনে রাখবা, বেশি প্রশ্ন পড়তে কোনো ক্ষতি নেই, কিন্তু কোনো প্রশ্ন যদি তুমি বাদ দিয়ে যাও তাহলে ক্ষতি হয়ে যেতে পারে। ধন্যবাদ তোমাদেরকে। তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।